আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 12 উপপাদ্য 25 এবং উপপাদ্য 25-এর উপর ভিত্তি করে যে অনুসিদ্ধান্ত এবং প্রয়োগগুলো আছে সেগুলো তোমাদের ভালো করে বোঝাবো। তো প্রথমে উপপাদ্য 25-এর বিবৃতিটা যেটা দেওয়া আছে সেটা আগে পড়ে নিই। একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। তো উপপাদ্যের চিত্রটা ফার্স্টে এঁকে নেবে। প্রথমে আমরা একটা ভূমি এঁকে নিচ্ছি ত্রিভুজের, এর নাম দিলাম এবি। আর একটা সমান্তরাল সরলরেখা, এই দুটো ত্রিভুজ আঁকবো যারা একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। তা আমরা এখানে একটা রেখা এঁকেছি, এর সমান্তরাল করে আমরা আর একটা সরলরেখা আঁকছি। দেখো, এর সমান্তরাল একটা সরলরেখা আঁকলাম, ঠিক আছে। এবার এই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যেই দুটো ত্রিভুজ অবস্থিত হবে। প্রথম ত্রিভুজটা আঁকছি, এখান থেকে এ বি ভূমি করে, এদের ভূমি সবারই একই। দেখো, এখান থেকে আমি যুক্ত করে দিলাম এবিডি একটা ত্রিভুজ হচ্ছে, এখানে ডি নাম দিয়ে দিলাম, তাহলে এবিডি। এবং আরেকটা ত্রিভুজ আমি আঁকছি, এখানে এবিকে ভূমি করে এই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যেই আমি আরেকটা ত্রিভুজ আঁকবো। এর নাম দিলাম এবিসি। তাহলে এ বি ডি আর এ বি সি এই দুটো ত্রিভুজ একই ভূমি এবি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এবি আর ডিসির মধ্যে অবস্থিত। এই প্রমাণটা করার জন্য আমরা এবিকে ভূমি করে এবি আর ডিসি এর সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যেই আমরা একটা সামান্তরিক আঁকবো। দেখো, এবি, এখানে এবি ভূমি রয়েছে, একটা সামান্তরিক আঁকছি। এখানে এটাকে আরেকটু বর্ধিত করে দিচ্ছি ডিসি সরলরেখাটাকে। তাহলে আমরা একটা সামান্তরিক আঁকছি এবি, এটার নাম দেওয়া হলো এবি পিকিউ, ঠিক আছে। এবি পিকিউ একটা সামান্তরিক আমরা আঁকলাম। এবার দেখো, এই এবি পিকিউ সামান্তরিকটা এবং যে কোনো একটা ত্রিভুজ আমরা যদি ভাবি, ত্রিভুজ এবিসি ধরো, এদের একই ভূমি এবং এরা একই সমান্তরাল সরলরেখা যুগল এবি আর কিউপির মধ্যে অবস্থিত, তাই তো। যদি এ বি পি কিউ এই সামান্তরিকটা এবং আমরা ত্রিভুজ এবিসি নিয়ে চিন্তা করি, তাহলে দেখছি যে ত্রিভুজ এবিসি এবং সামান্তরিক এ বি পি কিউ এরা একই ভূমি এবি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এবি ও কিউপি এর মধ্যে অবস্থিত। উপপাদ্য 24-এ আমরা পড়লাম যে এরকম ক্ষেত্রে ত্রিভুজটার ক্ষেত্রফল হয় সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ এবিসি সমান হবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে হাফ সামান্তরিক এবি পি কিউ, অর্থাৎ এবি পি কিউ সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। আবার দেখো, এখানে আরেকটা ত্রিভুজ আমরা এঁকেছিলাম এবিকে ভূমি করে, এবিডি, ত্রিভুজ এবিডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটা এবং এই যে সামান্তরিক এবি পি কিউ এদের ভূমি কিন্তু একই এবং এরাও একই সমান্তরাল যুগল এবি ও পিডি এর মধ্যে অবস্থিত, ঠিক আছে। কারণ এই পি কিউ এরই একটু বর্ধিত অংশ পিডি। এবি আর পিডি সমান্তরাল সরলরেখা, আমরা প্রথমে দেখেছিলাম এবি আর সিডি সমান্তরাল, তাহলে এই সিডিরই অংশ হচ্ছে এদিকে পি অবধি বর্ধিত রয়েছে, সেই জন্য এবি আর এদিকে হচ্ছে পি কিউ সমান্তরাল। তাহলে এই ত্রিভুজটা এবিডি এবং এই সামান্তরিক এবি পি কিউ এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ সামান্তরিক এবি পি কিউ, ঠিক আছে। তাহলে দেখো, এই এবিসি ত্রিভুজ আর এবিডি ত্রিভুজ দুটোই কিন্তু এই সামান্তরিক এবি পি কিউ এর ক্ষেত্রফলের অর্ধেকের সঙ্গে এদের ক্ষেত্রফল সমান। তার মানে কি দাঁড়াচ্ছে যে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান, কারণ ত্রিভুজ এবিসি হচ্ছে সামান্তরিক এবি পি কিউ এর ক্ষেত্রফলের অর্ধেক, আবার ত্রিভুজ এবিডিও হচ্ছে সামান্তরিক এবি পি কিউ এর ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে এদের নিজেদের মধ্যে এই দুটোর ক্ষেত্রফল, তার মানে বোঝাচ্ছে যে এরা পরস্পর সমান। সেই জন্য আমরা লিখতে পারবো যে অতএব ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এবিডি। এটা প্রমাণিত হলো আমাদের উপপাদ্য 25, যে একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান হয়। এবার পৃষ্ঠা 187 একটা অনুসিদ্ধান্ত আছে, এটা প্রমাণ করব।
প্রমাণ করি যে সমান সমান দৈর্ঘ্যের ভূমির ওপর অবস্থিত এবং একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। এখানে দুটো ত্রিভুজ আছে, এদের ভূমি হচ্ছে সমান, বলেছে সমান সমান দৈর্ঘ্যের ভূমির ওপর অবস্থিত। ছবিতে দেখো এবিসি ত্রিভুজের ভূমি বিসি আর ডিইএফ ত্রিভুজের ভূমি হচ্ছে ইএফ, তাহলে বিসি এবং ইএফ সমান। আর কি বলেছে, একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। এবিসি ত্রিভুজের উচ্চতা এপি আর ডিইএফ ত্রিভুজের উচ্চতা হচ্ছে ডিকিউ। তাহলে কারণ এখানে এ বিন্দু থেকে এখানে লম্ব অঙ্কন করা হয়েছে বিসি বাহুর ওপর, আর এই ত্রিভুজের ক্ষেত্রে ডি বিন্দু থেকে ইএফ বাহুর ওপর ডিকিউ লম্ব অঙ্কন করা হয়েছে। আমরা জানি যে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর লম্ব অঙ্কন করা হলে সেটা হলো ত্রিভুজের উচ্চতা হয়। তাহলে এই ত্রিভুজটার উচ্চতা এপি, এই ত্রিভুজটার উচ্চতা হচ্ছে ডিকিউ। এবার এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখব। আমাদের প্রমাণ করতে হবে এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল পরস্পর সমান। তা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ গুণ ভূমি হচ্ছে কত, বিসি। এই ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি আমরা বিসি ধরে করছি এবং এখানে উচ্চতা এপি। আবার এই ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ইএফ ভূমি গুণ উচ্চতা হচ্ছে ডিকিউ। তাহলে ইএফ এর সঙ্গে যেহেতু বিসি সমান, পরস্পর বলেছে সমান দৈর্ঘ্যের ভূমি, তাহলে ইএফ এর জায়গায় আমরা লিখছি বিসি, তাহলে হাফ গুণ বিসি গুণ আবার ডিকিউ। এখানে দেখো এপি আর ডিকিউ সমান, তাহলে ডিকিউ এর জায়গায় ডিকিউ এর বদলে যদি আমরা এপি লিখি, যেহেতু একই উচ্চতা বিশিষ্ট বলেছে, তাহলে ডিকিউ এর বদলে লিখলাম এপি, তাহলে দাঁড়ালো হাফ ইন্টু বিসি ইন্টু এপি, অর্থাৎ হাফ ইন্টু বিসি ইন্টু এপি হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা দেখছি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসছে, পাচ্ছি ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ ডিএ, প্রমাণিত হলো। অর্থাৎ এখান থেকে আমরা জানলাম যে, বা আমাদের এখানে প্রমাণিত হলো যে সমান সমান দৈর্ঘ্যের ভূমির ওপর অবস্থিত একই উচ্চতা বিশিষ্ট দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান হয়। এবার পৃষ্ঠা 188, এখানেও একটা অনুসিদ্ধান্ত আছে, এটাও কিন্তু খুব ভালো করে বুঝবে। এগুলো তোমাদের পরে যে এক্সারসাইজ আছে সেগুলো করতে সাহায্য করবে এই অনুসিদ্ধান্তগুলো। এখানে প্রমাণ করতে হবে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজাকার ক্ষেত্রটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে। ত্রিভুজের মধ্যমা কাকে বলে? ত্রিভুজের মধ্যমা হচ্ছে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর ঠিক মধ্যবিন্দু পর্যন্ত যে সরলরেখা অঙ্কন করা হয় সেটাই হচ্ছে ত্রিভুজের মধ্যমা। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত, এটা খেয়াল থাকে যেন। যেমন এখানে ছবিতে দেখছি এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু বিসি এর মধ্যবিন্দু হচ্ছে মিড পয়েন্ট, এটা ডি। তাহলে এই দুটো যুক্ত করলে যে সরলরেখা পাচ্ছি সেটাই হচ্ছে তার মধ্যমা। এখানে ছবিতে আমরা দেখছি এবিসি ত্রিভুজের মধ্যমা এডি, তাহলে প্রমাণ করতে হবে যে এই এডি মধ্যমা এই ত্রিভুজটাকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করেছে, অর্থাৎ এডি মধ্যমার দুই পাশে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে এদের ক্ষেত্রফল সমান। এবার অঙ্কন কি করা হয়েছে, এ বিন্দু থেকে বিসি ভূমিটার ওপর আর একটা লম্ব এপি অঙ্কন করা হয়েছে। তাহলে এই যে লম্বটা আঁকা হলো এটা কি হলো, এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে উচ্চতা হলো এবং এটা বড় ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা হলো। ছোট ত্রিভুজ বলতে ত্রিভুজ এবিডি আর বড় বলতে বলছি ত্রিভুজ এবিসি, ঠিক আছে। তা দেখো প্রমাণ সেভাবে করা হচ্ছে, আমরা এগোবো। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল পাচ্ছি হাফ ইন্টু এবিডি, ভালো করে দেখো এবিডি ভূমি হচ্ছে বিডি আর উচ্চতা হচ্ছে এপি। যেহেতু আমরা অঙ্কন করেছি এ বিন্দু থেকে বিসির ওপর আমরা লম্ব এঁকেছি এপি, তাহলে এপি উচ্চতা। তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ গুণ ভূমি হচ্ছে বিডি আর উচ্চতা হচ্ছে এপি। তাহলে লিখলাম এবিডি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ বিডি গুণ এপি। এবার এডিসি, এইদিকে যে ত্রিভুজটা আছে এটা দেখো, এডিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, হাফ গুণ ডিসি গুণ এটাও এরও, এই যে ত্রিভুজটা এরও কিন্তু উচ্চতা কিন্তু এপি, কারণ এই এপি অংশটাই ত্রিভুজের বাইরে থাকলেও এই শীর্ষবিন্দু থেকে এই যে লম্ব অঙ্কন করা হয়েছে ডিসি বাহুকে যে বাড়ানো অংশটা তার উপরেই লম্ব আছে, সুতরাং এটাই হচ্ছে কিন্তু এই ত্রিভুজটার উচ্চতা। তাহলে হাফ গুণ ডিসি গুণ এপি। এবার দেখো ডিসি আর বিডি অংশ দুটো সমান, কারণ হচ্ছে যেহেতু এডি মধ্যমা, তাহলে এইটা হচ্ছে ডি হচ্ছে বিসির মিড পয়েন্ট মধ্যবিন্দু, অর্থাৎ ডি এর দুই দিকে এই অংশ দুটো সমান, বিডি সমান ডিসি।
এবার আমরা যখন এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বার করছি হাফ গুণ ডিসি গুণ এপি, ডিসির বদলে এখানে লেখা হচ্ছে পরের লাইনে বিডি, তাহলে হাফ গুণ বিডি গুণ এপি হয়ে যাচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তার মানে বোঝা যাচ্ছে যে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল পরস্পর সমান, কারণ হাফ গুণ বিডি গুণ এপি চলে আসছে। এডিসি এর ক্ষেত্রফল বার করতে গিয়ে আমরা লিখলাম যখন হাফ গুণ ডিসি ইন্টু এপি, ডিসির বদলে যখন আমরা বিডি বসাচ্ছি তখন এই যে ক্ষেত্রফলটা আসছে এটা হচ্ছে কার, এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে এবিডি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে এডিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাই দেখলাম এডি মধ্যমা এই ত্রিভুজাকার ক্ষেত্রটাকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে। এবার দেখো প্রয়োগ 8, এখানে কি প্রমাণ করতে হবে, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার ওপর পি যে কোনো একটা বিন্দু, ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর এডি হচ্ছে মধ্যমা, তার মানে ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এডি মধ্যমার ওপর পি যে কোনো একটা বিন্দু। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিপি এই দিকের যে ত্রিভুজটা আছে এবিপি এই ত্রিভুজটা এবং ত্রিভুজ এসিপি এই দুটো ত্রিভুজ পরস্পর সমান বা এদের ক্ষেত্রফল পরস্পর সমান, সেটা প্রমাণ করতে হবে। আমরা প্রমাণটা তাহলে করছি। দেখো ত্রিভুজ এবিসি এর যেহেতু এডি মধ্যমা, আমরা এর আগের যে অনুসিদ্ধান্ত পেয়েছি যে ত্রিভুজের মধ্যমা ত্রিভুজাকার ক্ষেত্রকে দুটো সর্বসমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, তাহলে এখানে এডি মধ্যমা এর দুপাশে যে দুটো ত্রিভুজ আছে এদের ক্ষেত্রফল সমান, অর্থাৎ ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ এসিডি পেলাম। এবার দেখো নিচে যে ছোট ত্রিভুজ আছে ত্রিভুজ বিপিসি, ত্রিভুজ বিপিসি এই ত্রিভুজটার ক্ষেত্রে পিডি মধ্যমা, যেহেতু এই দেখো এডি যেহেতু বিসি বাহুর মধ্যমা মধ্যবিন্দু, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু তো ডি, এবার বি বিন্দু থেকে ডি অবধি যে সরলরেখা সেটা হচ্ছে এই ছোট যে বিপিসি ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা হচ্ছে, কারণ বিপিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর সঙ্গে শীর্ষবিন্দু পি যুক্ত আছে যে সরলরেখাটা সংযোজক সরলরেখা, সেটাই হচ্ছে বিপিসি ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা। তাহলে বিপিসি ত্রিভুজের ক্ষেত্রে পিডি হচ্ছে মধ্যমা, এর দুপাশের দুটো ত্রিভুজ আমরা দেখছি বিপিডি আর সিপিডি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান, যেহেতু পিডি মধ্যমা এই দুটো ত্রিভুজ আমরা পাচ্ছি এই মধ্যমা বিপিসি ত্রিভুজকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে ভাগ করেছে, তাহলে পেলাম এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা। এবার আমরা আগে যেটা লিখেছি এবিডি, পুরো এবিডি ত্রিভুজ থেকে আমরা যদি বিপিসি ত্রিভুজটা বিয়োগ করি আর এসিডি ত্রিভুজ থেকে সিপিডি ত্রিভুজটা বিয়োগ করি, তাহলে কি হচ্ছে দেখো, যেহেতু বিপিডি আর এই সিপিডি পরস্পর সমান, তার মানে এই বড় ত্রিভুজ থেকে এই অংশটা বাদ দিলে যা পাবো, এই দিকের ত্রিভুজটা থেকে এই নিচের ছোট ত্রিভুজটা বাদ দিলে তাই পাবো, অর্থাৎ এই দুটো ত্রিভুজ পরস্পর সমান হয়ে যাবে। তাই লেখা হচ্ছে যে 1 থেকে 2 বিয়োগ করে পাই, ত্রিভুজ 1 হচ্ছে এবিডি ত্রিভুজ, সেখান থেকে 2 বিপিডি, বিপিডি অংশটা বাদ দিয়ে দিলে পড়ে থাকছে কি এবিপি, এবিপি, আবার এসিডি, এসিডি থেকে সিপিডি বাদ দিয়ে দিলে বিয়োগ করলে পাওয়া যাচ্ছে এসিপি, ত্রিভুজ এসিপি, তাহলে এরা আবার পরস্পর নিজেদের মধ্যে সমান। এবার পেজ 188 প্রয়োগ 9, এটাও কিন্তু খুব ভালো একটা প্রয়োগ আছে, এটা আমরা প্রমাণ করব, এটাও কিন্তু এক্সারসাইজটা বিভিন্ন কোশ্চেন সলভ করতে গেলে তোমাদের কাজে লাগবে। এখানে কি বলেছে, একটা সামান্তরিক আকারের ক্ষেত্র, তার দুটো কর্ণ বলেছে, একটি সামান্তরিক আকার ক্ষেত্রে দুটো কর্ণ সামান্তরিক আকার ক্ষেত্রটিকে 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে। এর আগে উপপাদ্য তোমরা তোমাদের গণিত বইয়ের একদম প্রথম দিকে 6 প্রশ্নমালায় উপপাদ্য পড়েছো যে সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। যে কোনো একটা কর্ণ, আমরা ধরো এসি কর্ণ, এসি কর্ণটা এই সামান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে বা সব দিক থেকে সমান। এবার আমরা প্রমাণ করব যে সামান্তরিকের কর্ণ দুটো কর্ণ, ঠিক আছে, একটা না, এখানে দুটো কর্ণ, তারা দুটো কর্ণ আঁকার ফলে দেখতে পাচ্ছ 4টে ত্রিভুজ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে এই 4টে ত্রিভুজের ক্ষেত্রফলই সমান, এটাই প্রমাণ করতে হবে। এখন আমরা আগে উপপাদ্যে প্রমাণ করেছি যে সামান্তরিকের দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করার অর্থ হচ্ছে, যেমন এখানে এসি আর বিডি কর্ণ দুটো,
পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, আমরা আগেই এটা উপপাদ্য প্রমাণ করে এসেছি। তাহলে সমদ্বিখণ্ডিত করার মানে হচ্ছে যে ও বিন্দুতে যেহেতু সমদ্বিখণ্ডিত হয়েছে, তার মানে এসি কর্ণটা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, তার মানে এও সমান ওসি, তাই তো। তার মানে এসি সরলরেখার ঠিক মধ্যবিন্দু হচ্ছে ও, অর্থাৎ এও আর ওসি যদি সমান হয় তাহলে এও সমান ওসি হলে ও হচ্ছে এওর এসির মধ্যবিন্দু। আবার দেখো বিডি সরলরেখা বা বিডি কর্ণের মধ্যবিন্দু ও হচ্ছে, যেহেতু বিডি কর্ণটা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে এই বিও সমান ওডি, অর্থাৎ ও হচ্ছে বিডির মধ্যবিন্দু। তাহলে এইভাবে আমরা পাচ্ছি যে এইখানে আমরা মধ্যবিন্দু পাচ্ছি। মধ্যবিন্দুটার কথা কেন আসছে, কারণ হচ্ছে আমরা যখন এই প্রমাণ করব চারটে ত্রিভুজ এদের ক্ষেত্রফল সমান, তখন আমরা এক একটা ত্রিভুজ, যেমন ত্রিভুজ এবিসি, এবিসি ত্রিভুজের দেখো এসি একটা বাহু, তো এসি একটা বাহু, এই বাহুটার মধ্যবিন্দু কি ও, আমরা এক্ষুনি বললাম যে এসি কর্ণ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, তার মানে ও বিন্দু থেকে ও এ আর সি এর দূরত্ব সমান, তাহলে ও মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু থেকে শীর্ষবিন্দু যে সংযোজক রেখা বিওটা কি হচ্ছে, এর মধ্যমা হচ্ছে। তাহলে যেটা সামান্তরিকের কর্ণ, দুটো কর্ণ যেহেতু পরস্পর একটা বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, সেই বিন্দুটা হচ্ছে আমাদের এখানে যে দুটো ত্রিভুজ পাচ্ছি, এই ত্রিভুজের একটা বাহু, এবং এই বাহুর মধ্যবিন্দু শীর্ষবিন্দু থেকে এই মধ্যবিন্দুর যে দূরত্ব, এটা হচ্ছে মধ্যমা, এই সরলরেখাটা। তাহলে বিও হচ্ছে ত্রিভুজ এবিসি এর মধ্যমা। আর আমরা এর আগেই প্রমাণ করলাম যে ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে। তাহলে আমরা যদি শুধু এবিসি ত্রিভুজটা নিয়ে ভাবি, তাহলে এবিসি ত্রিভুজের বিও মধ্যমা, এবং বিও মধ্যমা হওয়ার জন্য এদিকে যে ছোট ত্রিভুজটা এ ও বি, আর এদিকে যে ত্রিভুজটা বিওসি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাই লেখা হচ্ছে এবিসি এর বিও মধ্যমা, অতএব এওবি সমান ত্রিভুজ বিওসি, বা এওবি ত্রিভুজের ক্ষেত্রফল বিওসি ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। এবার দেখো এই এবিসি ত্রিভুজ ভাবলাম, এবার আমরা বিসিডি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখছি যে বিডি কর্ণ ছিল, তার মধ্যবিন্দু যেহেতু ও ছিল, তাহলে বিসিডি যখন ত্রিভুজ বলছি, সেই ত্রিভুজের বিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও, তাহলে ওসি হচ্ছে কি মধ্যমা হচ্ছে, তাই লিখেছে যে বিসিডি ত্রিভুজের সিও মধ্যমা। তাহলে মধ্যমা হলে এই দুটো ত্রিভুজ আবার সমান হবে। তাহলে আগে পেলাম এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সমান, এখন যখন আমরা বিসিডি ত্রিভুজ নিয়ে আলোচনা করছি, তখন দেখছি বিওসি আর এদিকে এসিওডি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এখানে লিখেছে দেখো। এবার আমরা ঘুরে যাচ্ছি এসিডি এই ত্রিভুজটা নিয়ে ভাবছি, এই ত্রিভুজের ক্ষেত্রেও একই কারণে এখানে ডিও হচ্ছে মধ্যমা, ঠিক আছে, ডিও মধ্যমা, কারণ এসির মধ্যবিন্দু ও, ডিও মধ্যমা হওয়ার ফলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। দেখো লিখেছে এসিডি ত্রিভুজের ডিও মধ্যমা, ত্রিভুজ সিওডি সমান ত্রিভুজ এওডি, এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ সমান। এইবার 1, 2, 3 থেকে আমরা পাচ্ছি ত্রিভুজ এওবি সমান ত্রিভুজ বিওসি সমান ত্রিভুজ সিওডি সমান ত্রিভুজ এওডি, অর্থাৎ এই চারটে ত্রিভুজ পরস্পর সমান। প্রথমে প্রমাণ করলাম এই ত্রিভুজের সঙ্গে এটা সমান, তারপরে পেলাম এই ত্রিভুজের সঙ্গে এটা সমান, তার মানে কি এটা তিনটেই পরস্পর সমান। আবার তারপরে পাচ্ছি এটার সঙ্গে এটা সমান, তার আগে প্রমাণ করেছি এটার সঙ্গে এটা সমান, তার মানে এটার সঙ্গে এটা সমান, সবগুলো পরস্পর সমান, চারটে ত্রিভুজই পরস্পর সমান। তাহলে ত্রিভুজ সামান্তরিক আকার ক্ষেত্রে দুটো কর্ণ সামান্তরিক আকার ক্ষেত্রকে চারটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে। এটা আমাদের কাজে লাগবে পরে এক্সারসাইজে, কিছু প্রবলেম আছে সেগুলো সলিউশন করার জন্য। এবার আজকের ভিডিওতে আমি একদম শেষ তোমাদের এই প্রয়োগটা একটা বোঝাবো, এটা বুঝিয়ে আমাদের আজকে এই ক্লাসটা শেষ হবে। প্রয়োগ 12, এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের এবি, বিসি ও সি এ বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে ডি, ই, এফ। এবিসি ত্রিভুজাকার ক্ষেত্র এবি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ই, আর সি এ বাহুর মধ্যবিন্দু এফ। প্রমাণ করতে হবে যে ডিইএফ, দেখো ভেতরে একটা ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজ ডিইএফ সমান হচ্ছে 1/4 ত্রিভুজ এবিসি, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর 4 ভাগের 1 ভাগ, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ হচ্ছে ডিইএফ এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এটা প্রমাণ করতে হবে। দেখো কিভাবে প্রমাণটা হচ্ছে, খুব সুন্দর এই প্রমাণটা।
আমরা প্রথমে চেষ্টা করব যে এই যে এখানে দেখো সামান্তরিক কতগুলো উৎপন্ন হয়েছে, চতুর্ভুজ আর কি আমরা খুঁজে পাচ্ছি, সেই চতুর্ভুজগুলোকে আমরা সামান্তরিক প্রমাণ করব। এখানে দেখো একটা চতুর্ভুজ পাচ্ছি DBEF, আবার এদিকে একটা চতুর্ভুজ পাচ্ছি DECF, আবার এদিকে একটা চতুর্ভুজ পাচ্ছি ADEF। তাহলে এই যে চতুর্ভুজগুলো, এই চতুর্ভুজগুলো যদি আমরা সামান্তরিক প্রমাণ করতে পারি তাহলে কি হবে, এই ধরো এই চতুর্ভুজটা একটা সামান্তরিক, তাহলে এর কর্ণ, তাহলে এটা দুটো, এই কর্ণ যদি হয়, কর্ণ সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে, তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়ে যাবে। আবার যদি এই দিকে যে চতুর্ভুজটা, এটাকে যদি সামান্তরিক প্রমাণ করি তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়ে যাবে। তাহলে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তার মানে এটা সমান হবে। ঠিক একইভাবে এই দিকে যে চতুর্ভুজটা আছে এটা যদি সামান্তরিক বলি, এর কর্ণ, এর দুদিকে যে দুটো ত্রিভুজ কর্ণ ভাগ করেছে, বিভক্ত করেছে, সামান্তরিককে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এরা পরস্পর সমান হবে। তাহলে এই ত্রিভুজের সঙ্গে এটা সমান, এর সঙ্গে এটা সমান, এর সঙ্গে এটা সমান, তার মানে চারটে টুকরো হয়ে যাচ্ছে। এবিসি ত্রিভুজ, এবিসি বড় ত্রিভুজের মধ্যে চারটে টুকরো যে ত্রিভুজ আমরা দেখছি, এই চারটে ত্রিভুজেরই ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে যে কোনো একটা ত্রিভুজ সমান হবে কি, এই টোটাল ত্রিভুজের 4/1 প্রমাণ হয়ে যাবে। তাহলে কিভাবে প্রমাণটা হয়েছে সেটা আমি এমনি মুখে বললাম, এবার আমরা প্রমাণটা করব। যে প্রথমে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা যখন, যেহেতু দেখো এই এবি বাহুর মধ্যবিন্দু ডি বলেছে আর এসি বাহুর মধ্যবিন্দু ই বলেছে, আমরা উপপাদ্য তোমরা অধ্যায় 9-এ পড়েছো যে ত্রিভুজের মধ্য যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু দিয়ে যে অঙ্কিত সরলরেখা, সেটা তৃতীয় যে বাহুটা তার সমান্তরাল ও অর্ধেক হয়। তাহলে এক্ষেত্রে এবিসি ত্রিভুজের এবি আর এসি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত, এই দুটো মধ্যবিন্দু প্রশ্নে বলে দিয়েছে, এই মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত যে সরলরেখা সেটা তৃতীয় বাহু মানে বিসির সমান্তরাল হবে। তাহলে সেই জন্য এখানে লেখা হয়েছে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রে এবি ও এসি মধ্যবিন্দু যথাক্রমে ডি ও এফ। তাহলে ডিএফ সমান্তরাল কি হবে, বিসি। এবার ডিএফ যদি বিসির সঙ্গে সমান্তরাল হয় তাহলে ডিএফ বিই অবধি, এইটুকুনি অবধি সমান্তরাল বলতে পারি, বিসিরই একটু ছোট অংশ বলছি, ডিএফ সমান্তরাল বিসি, তাহলে ডিএফ সমান্তরাল বিই। এইবার এদিকে আবার দেখি যে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের, এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের দেখো এসি বাহুর মধ্যবিন্দু কি, এসি বাহুর মধ্যবিন্দু এফ আর বিসি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে এফ ই যে সরলরেখাটা, এফই যে সরলরেখাটা সেটা তৃতীয় বাহু মানে এবি সমান্তরাল, তার মানে এফই সমান্তরাল এবি, অর্থাৎ এফই সমান্তরাল ডিবি। তাহলে আমরা পেলাম এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের ডিএফ সমান্তরাল বি, এফ ই সমান্তরাল ডিবি, অর্থাৎ এই দুটো বাহু বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, আবার এদিকেরও এই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। তাহলে এই চতুর্ভুজটা কি হয়ে গেল, একটা সামান্তরিক হয়ে গেল। দেখো বিডিইএফ চতুর্ভুজের আমরা দেখলাম ডিএফ সমান্তরাল বিই, বিডি সমান্তরাল ইএফ। তাহলে এই চতুর্ভুজটা একটা সামান্তরিক এবং এই কর্ণ ডি হওয়ার ফলে এই দুটো ত্রিভুজ নাম দিয়েছে দেখো ত্রিভুজ ডিবিই, ত্রিভুজ ডিবিই সর্বসম, ত্রিভুজ ডিইএফ সর্বসম মানে সব দিক থেকে সমান। তাহলে ত্রিভুজ দুটো যদি সব দিক থেকে সমান হয়, তাদের অনুরূপ বাহু অনুরূপ কোণ, তাহলে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলও সমান হয়, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। ঠিক একইভাবে আমরা পাবো, যদি আমরা এই চতুর্ভুজটাকে সামান্তরিক প্রমাণ করতে পারবো একইভাবে, সেক্ষেত্রে আমরা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান পাবো। আবার এই যে ওপরের যে চতুর্ভুজটা, এটাকেও আমরা ঠিক একইভাবে সামান্তরিক প্রমাণ করতে পারবো এবং সেক্ষেত্রে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান পাবো, এখানে সেটাই লেখা হয়েছে। তাহলে আমরা পরপর পাচ্ছি কি, ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ ডিবিই সমান ত্রিভুজ এডিএফ সমান ত্রিভুজ সিইএফ, চারটে ত্রিভুজ পরস্পর সমান, ছোট্ট ছোট্ট যে ত্রিভুজগুলো, অর্থাৎ যে কোনো একটা ত্রিভুজ আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে ডিইএফ ত্রিভুজটা হবে টোটাল বড় যে ত্রিভুজটা এবিসি তার 4/1, যেহেতু এই চারটে ত্রিভুজে খণ্ডে ভাগ হয়েছে, এই বড় ত্রিভুজটা 1 2 3 4 চারটে ত্রিভুজে ভাগ হয়েছে, তাহলে এই মাঝখানের যে কোনো একটা ত্রিভুজ বা এটা আমাদের প্রশ্নে ডিইএফ বলেছে, ডিএফটা হবে টোটাল এবিসি ত্রিভুজের 4/1। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের উপপাদ্য 25 এটা বোঝালাম এবং তার সংক্রান্ত যে প্রয়োগগুলো আছে, অনুসিদ্ধান্তগুলো আছে উপপাদ্য 25-এর সংক্রান্ত, সেগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছি। এর পরের দিন আমি নেক্সট ভিডিওতে
তোমাদের উপপাদ্য 26 এবং এই সংক্রান্ত প্রয়োগগুলো বোঝাবো। আর আগের যে ভিডিওগুলো আছে, এটা অধ্যায় 12 এটা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য এর পার্ট 3 এর তোমরা দেখছো ভিডিওটা। এরপরের ভিডিওটা পার্ট 4 আর একটা করবো আমি। আর পার্ট 1 পার্ট 2 ভিডিওটা দেখে নেবে, যেহেতু সামনের যে অংশগুলো আমরা শিখছি সেগুলো এখানে বারবার করে প্রয়োগ হচ্ছে, ব্যবহার হচ্ছে, তাহলে এইগুলো ভালো করে বারবার করে দেখলে আশা করি এই জিনিসগুলো তোমাদের মাথার মধ্যে ঠিকঠাকভাবে বসে যাবে এবং তোমরা তাহলে জ্যামিতির প্রমাণগুলো সহজে করতে পারবে।